তখন হসপিটাল থেকে বাসায় ফিরে রোদেলাকে গোসল করিয়ে দুপুরে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তাসিন ক্যাম্পে গেল। ক্যাম্পে গিয়ে কিছুক্ষণ পরপরই ফোনে রোদেলার খোঁজ নিয়েছে। রাতে বাসায় ফিরে তাসিন ভাবলো তার বাবা মাকে খবর জানানো উচিত। কী করে জানাবে সেটাই ভাবছে, তার যে লজ্জা লাগছে। এদিকে রোদেলাকেও জানাতে বললে রোদেলা জানানো তারও লজ্জা লাগছে। তাসিন কী করবে না করবে ভাবতে ভাবতে তার মাকে ফোন করলো। মা বাবা দুজনের সাথে সাথে কুশলাদি বিনিময় করলো। এরপর আমতা করে থাকলে নাজমা বেগম বললেন, কী রে কিছু বলবি? তাসিন বলল, না মানে কি? তখন থেকে মানে করছিস? আসলে মা হয়েছে কি? আসলে নকলে কি করছিস? তাসিন চট করে রোদেলার দিকে তাকালো। তারপর বলল, তোমার বৌমা তোমাকে নাকি কি বলবে? এই নাও মাইমুন মায়ের সাথে কথা বলো। শেষ কথাটি রোদেলার উদ্দেশ্যে বলছে। রোদেলা ঠোঁট জোড়া বাঁকা করে অবাক চিত্তে তাসিনের দিকে তাকিয়ে রইল। লোকটা কতটা দড়িবাজ নিজে বলতে পারলো না, রোদেলাকে ফাঁসিয়ে দিল। তাসিন রোদেলার হাতে ফোন দিয়ে বলল, নাও কথা বলো, আমি পাশের রুমে আছি। শাশুড়ি বৌমার কথার মাঝে থেকে আমি কি করব, তাই না? কথাটি বলে চোখ টিপল। এরপর পকেটে হাত গুঁজে শীষ বাজাতে পাশের রুমে চলে গেল। এদিকে নাজমা বেগম রোদেলাকে শুধালেন, তোরা কি লুকাচ্ছিস, বলবি আমাকে? আসলে মা, তুইও আবার আসলে নকলে শুরু করেছিস? রোদেলা লম্বা একটা শ্বাস ছেড়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, মা তুমি দাদি হতে চলেছ। কি বললি মা, সত্যি বলছিস? রোদেলা মাথা নিচু করে মাথা নেড়ে বুঝালো। পাশে থাকা তাদের মাহমুদও খুশির খবরটা জানালো। উনিও খুব খুশি হয়েছেন। রোদেলা সেন্সলেস হয়ে পড়েছিল। এরপর হসপিটালে নেওয়া হয়েছিল। সবটাই নাজমা বেগমকে জানালেন। নাজমা বেগম অনেক পরামর্শ দিলেন, বিশেষ করে খাবারের দিকে খেয়াল রাখতে বলেছেন। অনেকক্ষণ নাজমা বেগমের সাথে রোদেলার কথা হলো। কথা শেষ করে রোদেলা পাশের রুমে গিয়ে দেখলো তাসিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। রোদেলা তাসিনের পাশে যেয়ে দাঁড়িয়ে বলল, আমাকে ওইদিকে ফাঁসি দিয়ে এখানে এসে চাঁদ দেখা হচ্ছে? হ্যাঁ, বদলোক একটা। তাসিন পিছু ঘুরে হা হা করে হেসে ফেললো। বলল, কি করার ছিল বলো? তুমি ছাড়া ওই রুমে আর কেউ ছিল যে তাকে ফাঁসাবো? আমার লজ্জা করছিল, তাই তোমাকে দিয়ে এলাম। আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা একটা কথা, আমার লজ্জা নিয়ে তো খুব একটা শোনাতেন, এখন যে সেই লজ্জাটা আপনার কাছে চলে এসেছে কি করে? লজ্জা না নারীর ভূষণ, তাহলে আপনি লজ্জা পান কেন? তাসিন হা হুতাশ করে বলল, তুমি আমার হাওয়ার সাথে সাথে তোমার সব কিছু আমার হয়ে গিয়েছে না? তোমার তাহলে লজ্জাটা কেন একার তোমার থাকবে? আমার লজ্জাতেও আমার ভাগ আছে। তাহলে আমাকে লজ্জা দেওয়ার বেলায় আপনার লজ্জা কোথায় ফেলায়? তাসিন রোদেলার হাত টেনে এনে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, শুধুমাত্র তোমার কাছে এলে আমি নির্লজ্জ হয়ে যাই, তাই না হলে পুরো দুনিয়ার কাছে ভদ্রসভ্য লজ্জা পাওয়া পুরুষ আমি, আর দুনিয়ার সকল পুরুষ এই বউয়ের কাছে এসে নির্লজ্জ অসভ্য অভদ্র হয়ে যায়। তাহলে আমি বাদ যাবো কেন বলো? দড়িবাজ লোক একটা। তাসিন শব্দ করে হাসলো। এরপর রোদেলাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে রোদেলাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে বিছানায় এলো। তারপর রোদেলার মাথায় তাসিনের কোলের উপর রেখে মাথা আর কপাল মেসেজ করে দিতে বলল, নাও মাইমুন, এবার আরামে ঘুমাও, আর কোনো কথা না, আমার আর কষ্ট করা লাগবে না, আমি এমনিই ঘুমাবো। মাথা মেসেজ না করে পাশে এসে ঘুমান, কোনো কথা না মাইমুন, তোমাকে যা বলছি করো, চুপটি করে ঘুমাও। রোদেলা আর কথা বললো না, ঘুমানোর চেষ্টা করলো। রোদেলা ভারী নিঃশ্বাস পড়তে তাসিন বুঝতে পারলো রোদেলা ঘুমিয়ে গিয়েছে। তখন তাসিন রোদেলার পাশে রোদেলাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো। সময়টা এখন বিকেল। শান্ত আর নিহা কোনো এক লেকের ধারে বসে আছে। নিহার আজ কোনো এক অজানা কারণে মন খারাপ লাগছিল। এটা প্রায় হয়ে থাকে, হঠাৎ কোনো কারণবিহীন মন খারাপ। নিহা অতটা পাত্তা দেয়নি, তবে শান্তর সাথে যখন কথা হয়েছে আর শান্ত জানতে পারলো, তখন নিহাকে লেকের কাছে আসতে বলল। নিহা তো খুশিতে বাকুম করে উঠলো। সমস্ত মন খারাপ যেন এক লাফাতে শেষ। কিছুক্ষণ হয়েছে লেকের ধারে তারা এসেছে। এসে দুজনে চুপচাপ। শান্ত নিহাকে বাদাম কিনে দিয়েছে। নিহা চুপচাপ বসে বাদাম চিবাচ্ছে। আর কিছুক্ষণ এভাবে চলতে থাকলে হঠাৎ শান্ত বলে উঠলো, জানো নিহা, আজ না আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। নিয়া তার মুখে দেওয়া ধরছিল। শান্তর কথা শুনে হাত থেমে গেল। এতদিনে পড়েছে শান্ত কখনো তার ফ্যামিলির বিষয়ে কিছু বলেনি, নিহাও জিজ্ঞেস করেনি। আজ যেহেতু শান্ত নিজ থেকে ফ্যামিলির কথা উঠালো, তাহলে শোনায় যাক। নিহা শুধালো, কেন শান্ত, তোমার মা কোথায় গিয়েছেন? যেখানে গেলে আর ফিরে আসা যায় না সেখানে পরপারে। নিহা করুণ চোখে তাকালো, বলল, তোমার মা নেই? না নিহা, মা বলে ডাকলে সাড়া দেওয়ার কেউ নেই। আমার ছোট্টবেলাতে মা মারা যান, তখন আমার 7 কি 8 বছর ছিল, অতটা বড় নয়, তবে মায়ের কথা স্পষ্ট মনে আছে আমার। থেমে বলল,
এই যে তোমরা সবাই দেখো আমি বখাটে খারাপ বাজে, কিন্তু এই খারাপ হওয়ার পেছনে কি কারণ ছিল জানো তো? আমার যে মা নেই, আমাকে শাসন করারও কেউ নেই। সন্তান ভুল গেলে মায়েরা কেমন শাসন করে সঠিক পথটা দেখিয়ে দেন, আমার তো মা ছিল না। এই জন্য যে সঠিক ভুল ধরিয়ে দেওয়ার কেউ ছিল না। মা মারা যাওয়ার পর বাবাও কেমন একা একা দিন কাটাতে লাগলেন। আসলে মা বাবার সম্পর্কের বিয়ে ছিল। মা মারা যাওয়ার পর বাবা অনেকটা ভেঙে পড়লেন। তার যে একটা ছেলে আছে সেটা সে বেমালুম ভুলে গেলেন। আমার বাবা থেকেও ছিল না না থাকার মতো। বাবা এক বন্দির জীবন যেন কাটাতে লাগলেন। আমি চাচি দাদির কাছে বড় হতে লাগলাম। মা মারা যাওয়ার ছেড়ে বলে সবাই খুব আহ্লাদ করতো, আদর করতো। এটাই আদর করতো যে যখন যা চাইতাম তখনই আমার সামনে এনে হাজির করতো। আমার কোনো ভুল তারা দেখতো না। বিকেলে খেলতে গিয়ে মারামারি করে আসতাম, কারণ নাক পাঠিয়ে দিতাম। বিচার আসতো বাড়িতে, অথচ যারা বিচার নিয়ে আসতো তারাই অপমানিত হয়ে ফিরে যেত। আমি যা করেছি বেশ করেছি এটাই সবাই বলতো, অথচ মারামারি করা ভালো না সেটা কেউ বলতো না। সবসময় আমাকে মাথায় তুলে রাখতো। আর অন্যদিকে বাবা কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকা যায় থাকতেন। বাসায় থাকলে মায়ের কথা মনে পড়বে বিদে বেশিরভাগ সময় বাইরে কাটাতেন। আমার কোনো খোঁজ নিতেন না। আমি খেয়েছি কিনা, ঠিকমতো পড়াশোনা করছি কিনা কোনো খবরে নিতেন না। দাদি চাচা চাচিরা অত্যাধিক আদরে আমি অমানুষ হয়ে গড়ে উঠেছিলাম। আমার কাছে মনে হতো আমি ঠিক আর দুনিয়া সবাই ভুল, আমি যা করব সেটাই সঠিক। শান্ত থামলো, পাশ থেকে পানির বোতল নিয়ে পানি খেলো, তারপর আবার বলা শুরু করলো। এখন আমি এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ করে আসার সময় এক রিক্সাওয়ালার সাথে ঝামেলা করে তাকে মারলাম। এতটাই মারলাম যে তাকে হসপিটাল ভর্তি হতে হয়েছিল। বাজারের লোকেরা বিচার নিয়ে আসায় আমার দাদি আফসোস করে বললেন, মা মরা ছেলেটাকে আর কি বলতে পারি। আহারে। রিক্সাওয়ালার হসপিটালে যাবতীয় খরচ দাদি দিয়ে দিলেন, অথচ একটা বার আমাকে বললেন না, তুই যা করছিস অন্যায় করছিস, এইসব করিস না, ভালো মানুষ হ। এসব না বলে উনি আমাকে বললেন, ছেলে মানুষেরা রাস্তাঘাটে এমন করেই থাকে, এদের রাখবি, সেগুলো নিয়ে ভাবিস না। আমরা আছি না, আমরা তোকে কেউ কিছু করতে পারবে না। আমিও সাহস পেয়ে গেলাম। সেই সাহস থেকে এরকম অগণিত কত ঘটনা ঘটালাম। তুমি আবার ভেবো আমি এ সংক্রান্ত কোনো ঘটনা, সবই ছিল মারামারি, ঝামেলা এসব। আমাকে কলেজে হতে হবে জায়গায় সবাই ভয় পেতে থাকলো। আমার মনে হতো আমি যেখানে যাব সেটা আমার রাজত্ব, আমি সেখানকার রাজা আর বাকি সবাই আমার প্রজা। সবাই এক নামে চিন্ত থাকলো শান্ত ভাই বলে। সবাই দেখতে পেল শান্তভাই নিষ্ঠুর হৃদয়হীনা, যাতে না তাকে মারে। কিন্তু এই শান্ত যে মাকে মিস করে কত নির্গম কাটিয়েছে সেটা কেউ জানে না। মায়ের শাসন না পেয়ে শান্ত এমন উচ্ছে গিয়েছিল সেটার খবর কেউ জানে না। জানো তো নিহা, তুমি আসার আগে কেউ আমাকে বলেনি সব কিছু জোর করে খাটিয়ে পাওয়া যায় না, সম্মান জোর করে পাওয়া যায় না। এর আগে কেউ এমন করে বলেনি। তুমি যখন বললে এক সপ্তাহ অন্তত কারোর সাথে ঝামেলা করতে না, বয়স্কদের মান্য করে চলতে, ছোটদের স্নেহ মাখা ব্যবহার করতে, তখন আমার বিশ্বাস হয়নি যে এমন ভালো ব্যবহার করে সম্মান আদায় করা যায়। কিন্তু পরের দিন থেকে যখন আমার কথা মতো বড়দের সাথে ভালো ব্যবহার করতে লাগলাম, সকলে অবাক হলো। কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দোয়াও করে দিল। সেদিন যে আমার কি শান্তি লেগেছে বিশ্বাস করবে না। সেদিন আমি বুঝতে পারলাম জোর করে সব জয় করা যায় না, ভালোবাসা সম্মান দিয়ে সব জয় করা যায়। নিহার বিড়বিড় করে বলল, এই জন্যই তো আপনাকে ভালোবাসা দিয়ে জয় করতে চাইছি, কিন্তু পারছি না। শান্ত ভাই শান্ত নিহার দিকে তাকালো, বলল, কিছু বললে? না, কি বলবো? আচ্ছা শান্ত ভাই, আপনার মা মারা যান কিভাবে? অ্যাক্সিডেন্টে। কার অ্যাক্সিডেন্ট? বাবা, আমি আর মা গাড়িতে করে বেরিয়েছিলাম। হঠাৎ মালবাহী ট্রাক সামনে আসায় বাবা ডাল সামলাতে না পেরে রাস্তার ধারের কাছে গাছের সাথে যে গাড়ি ধাক্কা লাগে। ঘটনাস্থলে মা মারা যায়। আমি আর বাবা হসপিটালে চিকিৎসাধীন ছিলাম মাসখানেক। এই জন্যই তো বাবা নিজেকে অপরাধী মনে করেন, ভাবেন ওনার জন্যই মাকে হারিয়েছেন। মা অনেক ভালোবাসেন কিনা তাই এভাবে মৃত্যুরা মেনে নিতে পারেননি। কথাগুলো শুনে নিহার খুবই খারাপ লাগলো। নিহা যেটা ভেবেছিল সেটাই হলো। প্রত্যেক মানুষের খারাপ হওয়ার পেছনে না কোনো কারণ থাকে। অযথা কেউ খারাপ পথে যায় না। কেউ অসৎ বন্ধুদের সাথে মিশে ভুল পথে যায়। কেউ বাপ চাচার নাম ডাকে তোপে খারাপ হয়। কেউ বা পরিবারের সাথে জেদ করে। আবার কেউ পরিবারে কিংবা ভালোবাসা মানুষটাকে হারিয়ে খারাপ পথ বেছে নেয়। কেউ আছে যার শাসনের অভাবে কিংবা অতিরিক্ত আদরে বকে যায়। শান্তর ক্ষেত্রেও তাই হলো। সেই শাসনের অভাবে এমনটা হলো। তার মা মারা যাওয়ার পর যাদের কাছে মানুষ হয়েছে তারা যদি একটিবার শান্তকেও ন্যায় অন্যায় শেখাতো, মা মারা ছেলে বলে মাথায় না তুলে সঠিক পথটা দেখাতো, যদি তার বাবা তার মাকে হারানোর বিয়োগ ব্যথায় নিজেকে একা না করে ছেলেটাকে বুকের মাঝে আগলে রাখতো, তাহলে নিশ্চয়ই শান্ত আজ বাজে পথের দ্বারও ধরতে পারতো না। একজন সুপুরুষ হিসেবে গড়ে উঠতো। পরিবারের অতিরিক্ত আদর আর শাসনবিহীন সন্তানেরা ভুল পথে যায় সেটার বড় প্রমাণ শান্তের মতো এমন অসংখ্য ছেলে। মাস দিয়ে কেটে গেল অনেকগুলো দিন। রোদেলার প্রেগনেন্সির সময়সীমা 3 মাস চলছে। এই গত হওয়া 3টে মাস তাসিন রোদেলার বেশ খেয়াল রাখছে। সকালবেলা ক্যাম্পে যাওয়ার পূর্বে রোদেলাকে নাস্তা খাইয়ে যাবে, এরপর দুপুরে খেয়েছে কিনা
ফোন দিয়ে জানবে, সন্ধ্যায়ও খোঁজ নেবে, রাতে এসে নিজে হাতে খাইয়ে দেবে। এখন প্রায় রোদেলার সাথে সেও নির্ঘুম রাত কাটায়। অনেক সময় রাতে ঘুমানোর সময় রোদেলার বড্ড অস্বস্তি লাগে, ঘুম আসতে চায় না। তখন তাসিন রোদেলার মাথা ম্যাসাজ করে দেয়, হাত পায়ের তালুতে তেল ম্যাসাজ করে দেয়, যাতে রোদেলার ঘুম আসে। এই যে রোদেলা হুটহাট মুড সুইংয়ে ভোগে, সেটাও খুব দক্ষতার সাথে সে সামাল দেয়। এ সময় হুটহাট মেজাজ খারাপ হবে, কারণ ছাড়াই জেদ লাগবে, সেসব তাসিন জানে। তাই তো সে সময়ে খুব দক্ষ হাতে তার মাইমুনকে সামাল দেয়। রোদেলার সমস্ত আবদার সে রাখার চেষ্টা করে, এমনকি রাখেও। এই যেমন আজ রাতে রোদেলা হঠাৎ করে আবদার করে বসলো সে এই রাতে শহর ঘুরে দেখবে, তার চটপটি খাওয়ার ক্রেভিং হচ্ছে, চটপটি খেতে যাবে। কিন্তু তাসিন ভাবলো এত রাতে বাইরে তো চটপটি পাওয়া যাবে না। তাই তো সে ঘরে বসে চটপটি বানিয়ে রোদেলার সামনে হাজির করলো। কিন্তু রোদেলা খুশি হলো না, কারণ তার এই চার দেয়ালের ঘরে দম বন্ধ লাগছে। তাসিন বলেছে ক্যান্টনমেন্টে ঘুরবে, কিন্তু রোদেলা চাইছে ক্যান্টনমেন্টের বাইরে যেয়ে ঘুরবে। আর অনেক যেহেতু তোলো, এত রাতে ক্যান্টনমেন্ট থেকে বেরোতেও তো অনুমতি লাগবে, কিন্তু এখন অনুমতি তো পাবেই না। কিন্তু এদিকে রোদেলাকেও সামলানো যাচ্ছে না। অতঃপর ভাবলো বেশিক্ষণের জন্য তো যাচ্ছে না, সর্বোচ্চ 1 ঘন্টার জন্যই যাবে। তাই এই রিস্কটা নেওয়াই যায়। তাসিন রোদেলাকে বললো চটপটি খেয়ে নিতে, তারপরে যাবে। রোদেলা খুশি মনে খেলো। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল, দারুণ বানিয়েছেন, বাইরে থেকেও বেশি মজা হয়েছে। এখন থেকে যখন ইচ্ছে করবে খেতে তখনই বানিয়ে দিবেন কিন্তু, ঠিক আছে? তাসিন বলল, ঠিক আছে, তুমি শুধু আমাকে বলবে, তাহলেই হবে। এবার চলুন তাহলে, যেতেই হবে। রোদেলা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার এখানে দম বন্ধ লাগছে। রোদেলা জানে ক্যান্টনমেন্টের রাতগুলো বেশ নির্লিপ্ত হিসেবেই হয়, কিন্তু সেই নির্ধারিত গণ্ডি ভেঙে এসে আজই আবদার জুড়ে দিল। তাসিনের আর কি করার থাকে? রোদেলা এমনভাবে আবদার করছে, না নিয়েও পারা যাবে না। বইয়ের আবদার মেটাতে দায়িত্বশীল মেজরের অফিসিয়ালি একটা নিয়ম ভঙ্গ করতেই হবে। আজ না হয় সে একজন দায়িত্বশীল স্বামী হোক, নিজের স্ত্রীর করা আবদারটুকু মেটা কি হবে মাঝে মাঝে নির্ধারিত গণ্ডির বাইরে বের হলে। তাহসিন জানে একজন মেজর কতটা নিয়মানুবর্তিত হতে হয়, কিন্তু এই মুহূর্তে সে মেজর হিসাবে নয়, একজন স্বামী হিসাবে তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। অতএব স্ত্রীর আবদার পূর্ণ করাই এখন তার দায়িত্ব। পরে যা হবে হবে, দেখা যাবে। তাহসিন আর না ভেবে বলল, ঠিক আছে চলো। তাহসিন আলমারি থেকে তার লাইসেন্স করা ব্যক্তিগত ক্লার্ক 17 পিস্তলটা পকেটে পড়ল। সেটা সে বাইরে বের হলে নিজের সাথে নিয়ে বের হয়, কারণ কখন কোন বিপদে এসে সামনে উপস্থিত হয় তা তো আর বলা যায় না। সেফটির জন্যই সে এটা নিজের সাথে বহন করে। রাত প্রায় 12টা। তাসিন তার ডিউটি অফ ড্রাইভারকে বলে কালো রঙা গাড়িটি নিয়ে বের হয়েছে। এই গাড়িটি তাকে ব্যক্তিগত কাজের জন্য দেওয়া হয়েছিল। মাঝে মাঝে ছদ্মবেশে যখন অপারেশনে যায় তখন এটার প্রয়োজন পড়ে। তার সাথে তার ড্রাইভার সাকিব থাকে। সাকিব সবসময় ততষ্ট থাকে তাসিনের আদেশের। তাসিন যখন সাকিবের থেকে গাড়ির চাবি আনতে গেল তখন সাকিব বলল, স্যার আপনি একা কোথায় যাবেন? আমিও যাব আপনার সাথে। এত রাতে বিপদ হতে পারে। তাসিন হাসল, ছেলেটা সবসময় তার সাথে থাকতে চায়। তাসিনের বিপদে সেই আগে বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে চায়। তাসিনের সকল গুরুত্বপূর্ণ মিশন সম্পর্কে এই ছেলেটি অবগত থাকে। বলা চলে সাকিব তার বিশ্বস্ত ড্রাইভার। তাসিন বলল, চিন্তা করো না সাকিব, তোমার ভাবিকে নিয়ে এই শহরটা ঘুরিয়ে আনি, একটু হাওয়া বাতাস খাইয়ে মনটা প্রফুল্ল করে আনি। সাকিব বলল, কিন্তু স্যার এত রাতে বের হওয়াটা কি ঠিক হবে? কোনো বিপদ হলে? চিন্তা করো না, কিচ্ছু হবে না, আসছি। সাকিবের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে গেটের পেরিয়ে বের হয়ে গেল। রোদেলা তো বেশ খুশি। এই প্রথমবারের মতো সে তাসিনের সাথে গাড়িতে করে ঘুরতে পারছে। ক্যাম্পের সীমানা পেরিয়ে তাসিন দক্ষ হাতে চট্টগ্রামে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে দিব্যি ড্রাইভ করে যাচ্ছে। তাসিন ড্রাইভ করতে করতে বলল, কি ম্যাডাম, এবার খুশি তো? এতদিন যে প্রাণ ভরে শ্বাস নিতে পারছি, অনেক শান্তি লাগছে। তাসিম বলল, এখানে একা একা থাকতে থাকতে এমনটা লাগে। আমার মনে হয় তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া উচিত। কথাটা শোনা মাত্রই রোদেলা তাসিনের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, না, আমি বাসায় যাব না। আপনি আমার অভ্যাস হয়ে গিয়েছেন, আপনাকে না দেখলে শান্তি লাগে না। রাতে আপনার বুকে মাথা রাখা ছাড়া আমার ঘুম আসে না। কীভাবে থাকবো আমি আপনাকে ছাড়া? তাসিম বলল,
আমারও যে বড্ড কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে, সেই জন্যই তো তোমাকে বাসায় রেখে আসতে পারছি না। যদিও এই সময়টা তোমার বাসায় থাকা উচিত, অন্তত বাসায় সারাক্ষণ মাকে পাবে, কথা বলার মানুষ পেলে, কিন্তু আপনাকে ছাড়া থাকবো কী করে? তাছাড়াও তো আমার ক্লাস আছে, আমার বোর্ড এক্সাম সামনে, আপনি কি করে এসব বলছেন? তাহসিন হেসে বলল, অমনি এখন ক্লাস এক্সাম সবটার কথা মনে পড়ে গেল? না যাওয়ার বাহানা অমনি মাথায় এসে পড়লো, তাই না? রোদেলা মুচকি হাসলো। তাহসিনকে বলল, আচ্ছা শুনুন, এই সাবজেক্ট এখন বাদ, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, এটাই ফাইনাল। এই বিষয়ে যেন আর একটা কথাও না শুনি মাহমুদ সাহেব, নয়তো আমি রাগ করব। রাগ করতে হবে না, আর বলবো না, এখানে থেকে যাও, কিন্তু আজ যে আবদার করলে সেটা আর করো না। প্রতিনিয়ত অফিসিয়াল রুলস ব্রেক করা পসিবল না। ঠিক আছে, আচ্ছা শুনুন না। তাহসিন রোদেলার মতো করে বলল, বলুন না, আপনার কি বাবু পছন্দ, ছেলে নাকি মেয়ে? তাহসিন ড্রাইভ করতে করতে বললে, দুটো। আপনার ছেলে সন্তান হলে বেশি খুশি হবেন নাকি মেয়ে সন্তান? মাইমুন, আমার তেমন কোনো ইচ্ছে নেই, যেই আসুক আমি খুশি মনে তাকে গ্রহণ করে নিব। আমি শুধু চাই যেই আসুক যেন সুস্থভাবে আসুক, আল্লাহ যা দিবেন তাতেই শুক্রিয়া। রোদেলা মুগ্ধ হলো তাহসিনের কথা শুনে। রোদেলা বলল, আচ্ছা, আমাদের যদি ছেলে বাবু হয় তাহলে কি নাম রাখবেন? আর যদি মেয়ে হয় তাহলে কি নাম রাখবেন? উফ, সেটা তো এখনও ভাবিনি, এখনই ভাবুন, আর এখনই বলুন, প্লিজ। ওকে, একটু সময় দাও বাবার। ঠিক আছে, দিলাম। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, তুমি কোনো নাম ভেবে রেখেছো? রোদেলা ডানে বামে মাথা নাড়ালো, বলল, আমি চাই নাম আপনিই রাখুন, তাই আমি কোনো নাম ভাবিনি। তাহসিন কিছুক্ষণ ভাবলো, তারপর রোদেলার কানে ফিস করে নামগুলো বলল। রোদেলা অবাক হয়ে বলল, বাহ, সুন্দর নাম তো। দেখলেন, আপনার উপর আমি এমনি ভরসা করি আমি। এতটুকু সময়ের মাঝে কত সুন্দর নাম ভেবে নিলেন। তাহসিন হাসলো, বলল, জানো মাইমুন, আমার ভাবতে অবাক লাগে, আর কিছু মাস বাদে আমাদের সন্তান আমাদের ভালোবাসার প্রতীক হয়ে পৃথিবীতে আগমন করবে। সত্যি অবাক লাগে। রোদেলা বলল, আমারও। জানেন মাহমুদ সাহেব, আমি চাই আমাদের সন্তান যেন আপনার মতো সৎ, আদর্শবান এবং সাহসী হয়। তাহসিন বলল, আর আমি চাইবো তাদের মায়ের মতো মিষ্টি, ভালো মনের অধিকারী হয়। রোদেলা বলল, তাহলে তাই হবে। আমরা দুজন মিলে তাদেরকে আমাদের মতোই গড়ে তুলব। আর দাদা দাদি তো আছেনই, তাদের কাছ থেকে আদর্শ শিক্ষা পেয়ে আমাদের সন্তান বেড়ে উঠুক। তাসিম বলল, নিশ্চয়ই। জানালার গ্লাস খোলা থাকায় জানালা দিয়ে শোঁ করে বাতাস আসছে, যা তাহসিন আর রোদেলার শরীর হিম ধরিয়ে দিচ্ছে। আজ আকাশ অন্ধকারে ছেয়ে আছে, মেঘ চাঁদকে ডেকে রেখেছে, যার জন্য চাঁদের আলো ধরণীতে পড়ছে না। এই অন্ধকারের পাহাড়ি রাস্তা তাহসিনের গাড়ির হেডলাইটের আলোতে এগিয়ে যাচ্ছে। এক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে অন্য পথে পাড়ি দিয়ে তারা ক্যান্টনমেন্ট পথ ধরল। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখে কত শত গল্প করে যাচ্ছে, আর তাহসিন মনোযোগী শ্রোতার নেয় সেসব শুনছে আর ড্রাইভ করছে। রোদেলা তো কথা বলার ধ্যানে আছে, কিন্তু তাহসিন শুধু রোদেলার কথাই শুনছে না, আশেপাশে সবটাই নজর রাখছে, যাতে হঠাৎ কোনো বিপদ এলে তা মোকাবেলা করতে পারে। এরকম গুনশান রাস্তা যে কোনো সময় বিপদ হতে পারে। এর উপর তাহসিন হচ্ছে সেনাবাহিনী, এই পদে এসে কত শত শত্রু হয়েছে, তার কখন কে আক্রমণ করে বলা তো যায় না। তাহসিন মনে মনে বেশ দোয়া করছে যেন রোদেলার সামনে কোনো বিপদ পড়তে না হয়, কারণ তাহসিন এসবে অভ্যস্ত হলেও রোদেলা কখনো নিজ চোখে এসব সাক্ষী হয়নি। এর উপর এখন ওর এই অবস্থা, রোদেলা ভয় পাবে এসবে, তাই সে চাইছে না এরকম কিছু ঘটুক যেটাতে রোদেলা ভয় পাবে। কিন্তু কথায় আছে না, যেখানে ভাগের বয় সেখানে সন্ধ্যা হয়। তাহসিনের ভয়টাই সত্যি হয়ে গেল। তাহসিন গাড়ির মিররে খেয়াল করলো ওদের অনেকটা পিছনে দুটো বাইক ছুটে আসছে। তাহসিনের মস্তিষ্ক সতর্ক করলো, কারণ এই রাস্তায় এই সময়ে বাইক আসার তো কথাই না। তাহসিন ভালো করে খেয়াল করে দেখলো বাইক দুটো দ্রুত গতিতে ওদের দিকে ছুটে আসছে। এবার তাহসিন সন্দেহজনক সত্যি হয়ে গেল। তাহসিন একবার রোদেলার দিকে আর চোখে তাকালো। রোদেলা এখনও সমানে কথা বলে যাচ্ছে। তাহসিন জানালার কাছ তুলে দিল। এরপর ওদেরা উদ্দেশ্য করে বলল, আমাকে শক্ত করে ধরে বসে থাকো। তাহসিন ওদেলার দিকে তাকিয়ে বলল,
কেন? আমার তো সিট বেল্ট বাঁধাই আছে। যেটা বলছি সেটা করো, গাড়ি এখন হাই স্পিডে চালাবো। কেন? তাসিন রোদেলার প্রশ্নতে যেন মেজাজ হারাচ্ছে, ধমক দিয়ে বলল, কোনো প্রশ্ন নয়, চুপ করে থাকো, যেটা বলছি সেটাই করো। রোদেলা মুখ ফুলিয়ে তাসিনের বাহু শক্ত করে চেপে ধরল। তাসিন হাই স্পিড তুলে ড্রাইভ করতে থাকলো। পাহাড়ি রাস্তায় এভাবে গাড়ি চালালে যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু আপাতত কিছুই করার নেই। তাসিন দক্ষতার সাথে হাই স্পিড তুলে সাই করে গাড়ি নিয়ে ছুটলো। কিছুক্ষণের মাথাতে পিছনে দাওয়া করা বাইক দুটো থেকে সামনে গুলি ছুটতে লাগলো, কিন্তু তাসিন আঁকাবাঁকাভাবে গাড়ি চালানোতে গুলি তাদের গাড়িতে কিংবা লাগলো না। গুলির বিকট শব্দ পেয়ে ওদের আটকে উঠে পিছু ফিরতে নিলে তাসিন বলল, মাইমুন, পিছনে ফিরো না, মাথা নিচু করে রাখো। দে আর শুটিং, গেট ডাউন প্লিজ। রোদেলা তাই করলো, মাথা নিচু করে ভয়ার্থ কণ্ঠে বলল, এমনটা হচ্ছে কেন মেজর? আমার তো ভয় লাগছে। আমি আছি না, ভয় কিসের? কিচ্ছু হতে দিব না, মাথা তুলবে না। তাসিন নিজের পকেট থেকে পিস্তল বের করে সেও চলন্ত গাড়িতে থেকে গুলি ছুটতে থাকলো। এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে দক্ষতার সাথে গুলি ছুটছে। এজন্য এক প্রকার চলন্ত যুদ্ধ হচ্ছে, দাওয়া পাল্টা দাওয়া। সামনে হচ্ছে, একসময় গুলি এসে তাসিনের গাড়ির পেছনের কাঁচে লেগে কাঁচ টুকরো টুকরো হয়ে যায়। তাসিন হুট করে ব্রেক করে, তো রোদেলা এখনো নিচু হয়ে তাসিনকে ধরে আছে। গুলির একটা বিকট আওয়াজে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। হুট করে গাড়ি থামানোতে রোদেলা তাসিনের দিকে এক পলক তাকিয়ে তাসিনকে দৃষ্টি লক্ষ্য করে মাথা হালকা উঁচু করে সামনে তাকিয়ে দেখে তাসিনের সামনে আরো দুটি বাইক, পেছনে বাইক দুটো এখন ওদের সামনে গাড়ির পেছনে। মোট কথা দুদিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছে। রোদেলা ভয়ে তাসিনের হাত শক্ত করে চেপে ধরলো। তার চোখ ফুঁড়ে অশ্রু পড়াচ্ছে, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। যখন ওদের গাড়ির দুদিকে থেকে ঘিরে ফেললো, তখন তাসিন চট করে কিছু একটা ভেবে নিল। এরপর গাড়ির স্ট্যান্ড দিয়ে হাই স্পিড তুলে ডান দিকে জঙ্গলের রাস্তা ধরলো। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে আক্রমণকারীরা বুঝে উঠতে পারলো না। আর যখন বুঝতে পারলো, তখন ওরা চারটে বাইক তাসিনের গাড়ির পিছনে ছুটলো আর অনবরত গুলি ছুটতে লাগলো। তাসিন এত বিপদ দেখে ওদের সেনাবাহিনীর টিমকে জানালো আর লোকেশন বলে দিল। যেভাবে ওরা গুলি ছুটছে, এভাবে ছুটতে থাকলে যে কোনো সময় বিপদ করতে পারে। এই অতর্কিত হামলায় তাসিনের কপালে ঘাম জমছে, কিন্তু নিজেকে নিয়ে চিন্তা নেই, কিন্তু তার রোদেলাকে নিয়ে চিন্তা হচ্ছে। এসবে মেয়েটা কেমন ভয়ে গুটিয়ে গিয়েছে। তাসিন জঙ্গলের পথ ধরে গাড়ি নিয়ে আঁকাবাঁকা ছুটতে লাগলো। হঠাৎ সে গাড়ি থামাতে পেছনে বাইকগুলো থেমে গেল। তাসিন রোদেলাকে বলল, শুনো, বাম দিকে একটু এগোলে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাবে, সেখানে যে আশ্রয় নাও, আমি এদের সামলে আসছি। রোদেলা কান্না করে দিয়ে বলল, আমি আপনাকে এই বিপদের মধ্যে রেখে যেতে পারবো না। তাসিন ধমক দিয়ে বলল, একটা থাপ্পড় মারবো, বেয়াদব, যেটা বলছে সেটা করো, যাও, এটা আমার আদেশ, হাতে বেশি সময় নেই, কুইক। তারা তাসিন গাড়ি থামানো বাইকে থাকা ওরা বুঝতে পারছে না কেন এভাবে গাড়ি থামালো। তাসিন কী করবে সে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। তবে কি মেজর তাদের কাছে সারেন্ডার করে নেবে? তারা তাসিনের গাড়ি বরাবর পিস্তল তাক করে রেখেছে, যেন তাসিন গাড়ি থেকে বেরোলে তাসিনকে মেরে দিতে পারে। এদিকে তাসিনের ধমক খেয়ে রোদেলা গাড়ি থেকে নামলো। যেহেতু রাস্তার কোল ঘেঁষে জঙ্গল বয়ে গিয়েছে, এর উপর চারপাশে অন্ধকার চেয়ে আছে, তাই গাড়ির এপাশে জানালা যে খোলা হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি। রোদেলা গাড়ি থেকে নেমেও পিছু ফিরে তাকালে তাসিন ইশারা করলো যেতে। রোদেলা কান্না করতে করতে পরিত্যক্ত বাড়িটির দিকে ছুট লাগালো। রোদেলা যাওয়ার পরে তাসিন গাড়ির দরজা খুলে দুই হাত উঁচু করে বের হলো। আক্রমণকারীরা খুশি হয়ে গেল। মেজর তাদের কাছে সারেন্ডার করেছে, এর থেকে লজ্জার কি আছে? ওরা নিজেদের পিস্তল নামিয়ে নিল। চার বাইকে দুজন করে 8জন বাইক থেকে নেমে এলো। আর ওদের এই বোকামিটাই তাসিন কাজে লাগালো। পকেট থেকে লোড করা পিস্তলটা নিয়ে ওদের দিকে গুলি ছুটতে লাগলো। ঘটনাস্থলে 4 জন মারা যান, আর বাকি 4 জনও তাসিনের দিকে গুলি ছুড়লে তাসিন গাড়ির সামনে এসে বসে পড়ে। আর বাকি চার আক্রমণকারী পাহাড়ের পাশে উঁচু টিলার আশ্রয় নেয়, সেখান থেকে গুলি ছুড়ে। এরকম করে কয়েক মিনিটের গুলি ছোড়া যুদ্ধ হয়। একটা আক্রমণকারীরা পরপর 2টো বুলেট এসে তাসিনের পায়ে বিদ্ধ হয়। পা থেকে গলগলিয়ে রক্ত পড়তে থাকে। তাসিন আর পেরে উঠে না, সেখানেই বসে পড়ে। আর সেই সুযোগে বাকি 4 আক্রমণকারীরা তাসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পরিত্যক্ত বাড়িটির থেকে রোদেলা শুধু গুলির বিকট আওয়াজে শুনছিল। গুলির এই বিকট আওয়াজে তার বুক ধড়ফড় করছিল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। এদিকে তাসিনের পায়ের অবস্থাও শোচনীয়। অন্যদিকে আক্রমণকারীরা 4 জন 4টে পিস্তলে তাসিনের দিকে তাক করে রেখেছে।
ট্রিগার চাপলে পরপর 4টে বুলেট তাসিনের বুক ঝাঁঝরা হয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তারা কাউন্ট করা শুরু করে দিয়েছে। টিক 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 3, টিক টিক 2, টিক টিক 1, ড্যাং। গুলির বিকট শব্দে পাহাড়ি এক জঙ্গল ভয়ানক অবস্থা ধারণ করেছে। নিস্তব্ধ পাহাড়ে এখন গুলির শব্দ ছাড়া যেন আর কিছুই শোনা গেল না। রোদেলা টিপ টিপ করে চোখ খুলল। নাকে কেমন যেন মেডিসিন, কেমিক্যাল ইত্যাদি গন্ধ নাকে ঢেকেছে। রুমের মধ্যে হালকা আলো জ্বলছে। আলোতে সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখলো রুমটা পুরোই ফাঁকা। রোদেলা নিজেকে ধাতস্থ করে তখনকার ঘটনা মনে করার চেষ্টা করলো। একটুখানি ভাবনাতে ডুবতে মনে পড়ে গেল গুলির বিকট শব্দের কথা, অতর্কিত হামলার কথা, আর তাসিনকে ছেড়ে আসার কথা। সেসব মনে হলে রোদেলা কান্না করে উঠলো। আশেপাশে তাকিয়ে তাসিনকে খুঁজতে লাগলো। তার মাহমুদ সাহেব কোথায়, তাকে হসপিটালে কে আনলো, কিছুই সে বুঝতে পারছে না। রোদেলা দুর্বল পায়ে ক্যাবিন থেকে বেরোলে নার্স এসে বলল, কি ম্যাডাম, আপনি শুইলে বেরিয়ে এসছেন কেন? রোদেলা বলল, আমি ঠিক আছি, প্লিজ আমাকে আমার মাহমুদ সাহেবের কাছে নিয়ে চলুন। নার্স মাথা নিচু করে ফেলল। রোদেলা বলল, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা, আমাকে শুধু বলুন আমার মাহমুদ সাহেব কোথায় আছে, আমি নিজেই চলে যাব, প্লিজ বলুন। অ্যাকচুয়ালি ম্যাম, এখন তো স্যারের কাছে যাওয়া যাবে না, আপনি ওয়েট করুন, সময় হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কেন যাওয়া যাবে না? আমার মাহমুদ সাহেব তো ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখা করা যাবে না কেন? ম্যাম, পারমিশন নেই, এখনকার রুলস আছে। আপনি দেখুন কোথায় আছেন আপনি। রোদেলা বাইরে তাকিয়ে বুঝতে পারলো এটা ক্যান্টনমেন্টের হসপিটাল, যেখানে সকল সেনাবাহিনীদের চিকিৎসা প্রদান করা হয়। নার্স রোদেলাকে বুঝিয়ে শুনিয়ে ফের ক্যাবিনে নিয়ে গেল। এরপর বলল রেস্ট নিতে, রুম থেকে না বেরোতে, সময় হলে সে নিজেই নিয়ে যাবে। রোদেলা কথা শুনলো। সে অপেক্ষা করতে থাকলো আর চিন্তায় মশগুল হতে থাকলো। সত্যি কি তার মাহমুদ সাহেব ঠিক আছেন? যেমনটা সুস্থ তার মাহমুদ সাহেবকে রেখে এসেছিল তেমনটাই আছে তো? যদি থাকে তাহলে কেন মাহমুদ সাহেব এই রুমে তাকে একা ফেলে গেল? মেজর তাহসিন, গত রাতে আপনার বাইরে যাওয়ার কি অনুমতি ছিল? কর্নেল ওসমান তাহসিনের উদ্দেশ্যে কথাটা বললেন। তাহসিন বেডে আদাশোয়া হয়ে বসে মাথা নিচু করে বলল, নো স্যার। আপনার মতো দায়িত্বশীল মেজরের থেকে এমন অবিবেচক সিদ্ধান্ত মোটে আশা করিনি তাহসিন। সরি স্যার। কর্নেল ওসমান কঠোর কণ্ঠে বললেন, কিসের সরি? আপনি ভাবতে পারছেন সঠিক সময়ে আপনার টিম সেখানে না পৌঁছালে কি হতে পারত? আপনার স্ত্রী আপনার সাথে ছিল, দুজনেরই ভয়াবহ বিপদ হতে পারত। এমন বোকামিটা কি করে করলেন আপনি? আপনি একজন দায়িত্ববান মেজর, আপনার থেকে এটা আশা করা যায় না তাহসিন। কর্নেল ওসমান গটগট পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেলেন। কর্নেল যাওয়ার পর তাহসিন ফোঁস করে শ্বাস ছাড়ল। আসলে কত বড় বিপদ হতে পারত, আর আরও সতর্ক থাকা উচিত ছিল। চোখ বন্ধ করে কপালে হাত ঠেকে রাখলো। তখনকার কথা সে ভাবল, যখন ওকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, 4 পিস্তল তার মাথায় ঠেকিয়ে কাউন্ট করা হচ্ছিল, তখন তাহসিন চোখ বন্ধ করে নেয়। সে ভেবেছিল সেখানে হয়তোবা তার পথ চলা সমাপ্তি করবে। চোখ বন্ধ করে রোদেলার কান্নামাখা চেহারাটা মনে করলো তার আগত সন্তানের কথা, মনে করলো তার মা বাবার কথা, আর হয়তো তাদের কারোর সাথে তার দেখা হবে না। মৃত্যুর দৌড়ে সে পৌঁছে গিয়েছে। কিছু সেকেন্ডের মাথাতে হয়তো সে শেষ হয়ে যাবে। সে যখন চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক সেই সময় পরপর অনেকগুলো গুলি শব্দ পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, গুলি শব্দ পেল অথচ তার কিছু হলো না। উল্টো তার সামনে যেন কয়েকটা গলার স্বর একসাথে আর্তনাদ করে উঠল। তাহসিন চট করে চোখ মেলল আর দেখলো 4 হাত চেপে চিৎকার করে যাচ্ছে, হাত পুড়ে তাদের রক্তকরণ হচ্ছে। তাহসিন পাশে তাকাতে দেখলো ওদের রেস্কিউ টিম চলে এসেছে। ওই 4জনকে আগে গ্রেফতার করা হলো। এরপর তাহসিনকে গাড়িতে তুলতে গেলে তাহসিন ঘোরাতে আগে সে পরিত্যক্ত বাড়ির ভিতরে যেয়ে দেখলো রোদেলা অবচেতন অবস্থায় পড়ে আছে। তাহসিন পা থেকেও সমানে রক্তকরণ হচ্ছিল। এই পা নিয়ে খুব কষ্টে রোদেলাকে কোলে তুলে নিল। ঘোরাতে গাড়ির কাছে এলো। ওদের এই অবস্থা দেখে সকলে দরাদরি করে ওদের দুজনকে তাহসিনের কালো গাড়িতে তুললো। তাহসিন আর রোদেলার পেছনে বসলো। যেহেতু তাহসিন ড্রাইভ করার অবস্থায় নেই, তাই ড্রাইভ করার জন্য টিম মেম্বারের একজন এসে বসলো। তাহসিনের গাড়ি চলতে শুরু করলে ওদের গাড়ির পেছনে সেনাবাহিনী গাড়ি যেতে লাগলো। পিছনের সিটে তাহসিন রোদেলাকে বুকে শক্ত করে চেপে ধরে রাখলো। অতিরিক্ত রক্তক্ষরণে তাহসিন একসময় নিজেও চেতনা হারালো। এরপর যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে ক্যান্টনমেন্ট হাসপাতালে বেডে আবিষ্কার করলো। গুলিবদ্ধ পা তার ব্যান্ডেজে মোড়ানো,
পা নাড়াতে বেশ বেগ পোয়াতে হচ্ছে। জ্ঞান ফিরতে দেখলো তার রুমের সামনে দুজন জুনিয়র অফিসার দাঁড়িয়ে। ওদের থেকে জানতে পারলো রোদেলা পাশের ক্যাবিনে আছে। তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তাই এখনও ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে তাহসিন সিনিয়র অফিসার কর্নেল তার ক্যাবিনে আসেন আর তার সাথে কথা বলছিল বিধায় নার্স রোদেলাকে তাহসিনের কাছে নিয়ে আসেননি। এখন তাহসিনের ক্যাবিনের ভেতর তার জুনিয়র 2 অফিসার বসে আছে, সাথে তার বিশ্বস্ত ড্রাইভার সাকিব। তাহসিন সাকিবকে উদ্দেশ্য করে বলল, সাকিব, তোমার ম্যাডাম ক্যাবিনে যেয়ে খবর নাও তোমার ম্যাডাম ঘুম থেকে উঠেছেন কিনা। ওকে স্যার। সাকিব কিছুক্ষণের মধ্যে নার্স থেকে খবর নিয়ে এলো রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। তাহসিন ফের সাকিবকে পাঠালো রোদেলাকে নিয়ে আসার জন্য। রোদেলা এলেই তাহসিন রুমে থাকা 2 আলমির দিকে তাকালে ওরা রুম ত্যাগ করলো। সাকিব রোদেলাকে রুমে দিয়ে সেও চলে যেতে নিলে তাহসিন বলল, সাকিব, বাইরে থেকে দরজাটা লক করে যেও আর সবাইকে বলো আগামী 2 ঘন্টায় এই রুমে যেন কেউ না আসে। ওকে স্যার। সাকিব বাইরে থেকে দরজা আটকিয়ে দিল। এদিকে রোদেলা তাহসিনের ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে। সে অনুশোচনায় ভুগছে, তার জন্য আজ এত কিছু হয়ে গেল। রোদেলা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন বলল, মাইমুন কাছে এসো। মা রোদেলা মাথা তুলে তাহসিনের দিকে একবার তাকালো, অতঃপর গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিন ক্যাবিনের বেডটা বড় আছে, দুজনে অনায়াসে শোয়া যাবে। রোদেলা কাছে যেতে তাহসিন হাত 2 দিকে বাড়িয়ে বলল, বুকে আসো মাইমুন, আমার এখন তোমাকে প্রয়োজন। রোদেলা মাথায় বুকে যে মাথা রাখলো। তাহসিন 2 হাতে রোদেলাকে আগলে নিল। রোদেলা তাহসিনকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠলো। তাহসিন রোদেলার চুলে চুমু খেতে খেতে বলল, কান্না করে না, যা হয়েছে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। রোদেলা কান্না করতে করতে বলল, আমার জন্যই সবটা হলো। আমি যদি অমন আবদার না করতাম তাহলে তো এসব কিছুই হতো না। কোনো কথা না, এটা আমাদের নিয়তি ছিল, তাই এটাকে নিয়তি ভেবে একদম দোষারোপ করবে না। আর এমন অনেক পরিস্থিতির সাথে সাক্ষী হয়েছে আমি, তাই এসব আমার কাছে নতুন না। আমি পৃথিবীতে যতদিন আয়ু নিয়ে বেঁচে থাকবো, আছে ততদিন বাঁচবো, তাই এসব নিয়ে ভয় পাবে না। আর দেখো, আয়ু ছিল দেখে তো গত রাতে এত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি, তাই না? রোদেলা বলল, আপনার পায়ে কি হয়েছে? ওরা আমাকে আপনাকে মেরেছে তেমন কিছু না, 2টো বুলেট লেগেছে। রোদেলা আটকে উঠলো, মাথা তুলে তাহসিনের দিকে তাকিয়ে বলল, 2টো? তাহসিন মাথা নিচু করে রোদেলার দিকে তাকালো, বললাম না এসবে ঘাবড়াবে না। এসব সাবজেক্ট এখন বাদ দাও মাইমুন, এসব আর মনে করো না, বরং শুকরিয়া আদায় করো আমরা এত বড় বিপদ থেকে ফিরে এসেছি। রোদেলা নিম্নস্বরে বলল, জানেন মাহমুদ সাহেব, আপনাকে তখন একা রেখে আসতে আমার বড্ড কষ্ট হয়েছে। শুধুমাত্র আপনার আদেশ অমান্য করতে পারবো না বলে আপনাকে ছেড়ে গিয়েছিলাম। আচ্ছা মেজর, আপনি না বলেছিলেন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমরা দুজন একসাথে থাকবো, তাহলে অত বড় বিপদে কেন আমাকে দূরে ঠেলে দিলেন? তাহসিন শ্বাস পেল, তারপর বলল, তাছাড়া কি আর কোনো উপায় ছিল? বলো, আমি কি করে এত বড় বিপদের সামনে তোমায় নিয়ে দাঁড়াবো? ওই সময়ে শুধু তোমার কথা আর আমার আগত সন্তানের কথা মাথায় ছিল। কি করে তোমাকে একটু সেফ রাখা যায়, আমি ওদের সাথে ফাইট করতে পারি, তাই তো ওই সময় তোমাকে সেফ জোনে পাঠিয়ে দিলাম, যাতে আমার কিছু হয়ে গেলেও তোমরা সেফ থাকো। রোদেলা তাহসিনের বুকের বাম পাশের শার্টের খামচে ধরে বলল, আপনাকে ছাড়া ভালো থাকবো কি করে মাহমুদ সাহেব? যেখানে আমার ভালো থাকার একমাত্র কারণে আপনি, সেখানে আপনাকে ছাড়া আদৌ কি ভালো থাকা সম্ভব? তাহসিন রোদেলার হাত ঠোঁটের কাছে এনে চুমু খেলো। রোদেলাকে আরও শক্ত করে বুকে চেপে ধরল, যেন সুযোগ থাকলে সে তার বুকের ভেতরে রোদেলাকে সযত্নে লুকিয়ে রাখতো। তাহসিন বলল, মাইমুন, জানো তো আমার বুকের মাঝে তোমাকে আগলে রাখতে আমার খুব শান্তি লাগে। এই যে এতক্ষণ কতটা শান্তি লাগছিল, কতটা দুশ্চিন্তা হচ্ছিল, অথচ দেখো তোমাকে পেয়ে আমার সব অশান্তি, সব দুশ্চিন্তা এক নিমেষে ভ্যানিশ। তাহলে বুঝো, শুধু আমি না, তুমিও আমার ভালো থাকার কারণ, অর্থাৎ আমরা দুজনে একে অপরকে ভালো থাকার কারণ হয়ে দাঁড়িয়েছি। এই জন্যই বুঝি বলা হয় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তাহসিন হসপিটালে ছিল 4 দিন, আজ বাসায় ফিরেছে। 4 দিন ওদেরও তাহসিনের সাথেই ছিল। এক মুহূর্তের জন্য তাহসিনের কাজ ছাড়া হয়নি। এর মাঝে তাহসিনের নিষেধাজ্ঞা রোদেলা, নাজমা বেগম, তাজউদ্দিন সাহেবকে খবরটা জানায়, কারণ ওনারা চিন্তা করবেন তাহসিন জানে না তার মা এই খবর জানলে কান্নাকাটি করবেন, এমনকি তাকে চাকরি ছেড়ে দিতে বলবেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? সবটা চিন্তা করে ওনাদের জানানো হলো না। রোদেলা বাসায় ফিরে সব ঘরদোর পরিষ্কার করে তাহসিনকে সকালের খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। অতিরিক্ত হাঁটাহাঁটি তাহসিনের নিষিদ্ধ। রোদেলা তাহসিন অপ্রয়োজনীয় বিছানা থেকে নামতে দেন না। এই 4 দিনে রোদেলা যেন দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছেন, সবসময় তাহসিনের খেয়াল রাখে, যত্ন করে।
সময় মতো ওষুধ খাইয়ে দেওয়া, সবটাই নিজে হাতে সামলাচ্ছে। যতদিন তাসিন মেয়েটাকে দেখে শুধু অবাক হয়, এই মেয়েটা কিনা কত মাসে পরিস্থিতি চাপে পড়ে মেয়েটার মাঝে এমন ম্যাচুরিটি এসে পড়েছে। নিজের অসুস্থতা ভুলে তাসিনের সেবায় ব্রত হয়েছে। তাসিন আফসোসের স্বরে বলল, যেখানে এখন তোমার সেবা করার কথা আমার, সেখানে তুমি আমার সেবা নিয়োজিত হলে। রোদেলা বলল, আমার জন্যই তো এমনটা হলো মাহমুদ সাহেব, নয়তো সবই তো ঠিক ছিল। তাসিন মেয়ে কি দমক দিয়ে বলল, মাইমুন একবার বলছি না নিজেকে দোষারোপ করবে না। রোদেলা কিছু বলল না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। কাজের মাঝে কিছু একটা মনে পড়লো তার। সে তাসিনকে উদ্দেশ্য করে বলল, আজ নিহা শান্ত ভাইয়া আসবেন। তাসিন শুধালো, কখন আসবে? বিকেলে। ভেতরে আসার পারমিশনের ব্যবস্থা করে দিয়ে। চিন্তা নেই, ক্যান্টনমেন্টের সামনে এসে ফোন করতে বলো, আমি ম্যানেজ করে দিবনি। সময়টা এখন বিকেল। শান্ত কলেজে রোডের সামনে নিহার জন্য অপেক্ষা করছে। দুজনে একসাথে তাসিনের ক্যান্টনমেন্টে যাবে। শান্ত প্রায় আধা ঘন্টা হলো নিহার জন্য অপেক্ষা করছে। এ অবধি দুইবার নিহাকে ফোন দিয়েও ফেলেছে। দুইবার নিহা বলেছে, এই তো 5 মিনিট আসছে, অথচ নিহার আসার এখনও খবর নেই। শান্ত সামনে পায়চারি করে যাচ্ছে। তার কপালের রাগ যেন রাগে ফুটে উঠছে। আজ নিহা আসুক, কয়েকটা কড়া কথা ঠিক শুনিয়ে দেবে। শান্ত ফোঁস করে শ্বাস ছেড়ে নিহার নম্বরে তৃতীয়বারের মতো ফোন দিতে বলল, মেয়ে মানুষের সাথে কোনো ভালো মানুষ কোথাও যাওয়ার নাম নেই। আপনি তো ভালো মানুষ নন, তাই তো আপনি আমার সাথে যাওয়ার নাম নিলেন। কথাটা শুনে শান্ত বুঝে ফেল নিহার কণ্ঠ। সে ফোন কানে থেকে নামিয়ে রাগে চোখে পিছু ঘুরল। আর নিহাকে দেখে তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। সে চোখ বড় বড় করে নিহাকে দেখছে, এই যেন প্রথম নারীকে দেখছে। নেহা দুহাত বুকে আড়াআড়িভাবে বাজ করে ব্রু চেয়ে শুধালো, এভাবে কি দেখছেন? কখনো কি মেয়ে মানুষ দেখেননি? শান্ত ভাবলেশহীনভাবে বলল, মেয়ে মানুষ তো দেখেছি, কিন্তু শাড়ি পরা মেয়ে মানুষ এত কাছ থেকে আগে কখনো দেখিনি। যাক, ভালো, তাহলে তো ভালোই হলো। এবার তাহলে প্রাণ ভরে দেখুন, আমি কিছু মনে করব না। শান্তর হুঁশ ফিরল। গলা খাকড়িয়ে দিয়ে চুল পিছনের দিকে বুলাতে নিচু কণ্ঠে বলল, এত লেট কেন হয়েছে? অনেকক্ষণ ধরে তো ওয়েট করেছিলাম। নিহা শাড়ি কুচি ধরে বলল, কি করব বলুন? জীবনে প্রথমবার শাড়ি পরলাম, তাই শাড়ি পরতে খুব বেগ পোয়াতে হলো। জানে সুন্দর হয়নি। শান্ত মনে বলে উঠল, না, খুব সুন্দর হয়েছে। নিহা শান্তর দিকে তাকিয়ে খুশি মনে বলল, সত্যি? শান্ত উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। শান্ত খেয়াল করলো নিহা আসার আগ অব্দি নিহার উপর সে বেশ চটেছিল, অথচ নিহা সামনে আসাতে সে চেয়েও নিহার উপর রাগ ফোলাতে পারছে না। তার চোখ ঘুরে ফিরে নিহার দিকে যাচ্ছে। শান্ত আজ রিয়েলাইজ করেছে মেয়েদের শাড়ি পরলে অন্যরকম সুন্দর লাগে। শান্তর মনে হচ্ছে শাড়িতে এই নারী কথাটি বোধহয় নিহার জন্য লেখা হয়েছে। নিহার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। শান্ত নিজেকে মনে মনে ধমকাচ্ছে বেহায়ার মতো নিহার দিকে না তাকাতে, অথচ ঘুরে ফিরে তার চোখ সে নিহার দিকে যাচ্ছে। শান্ত বিরক্ত হলো নিজের উপর। শান্ত নিহার উদ্দেশ্য বলল, বিয়ের দাওয়াত যাচ্ছ নাকি? অতটা সেজে গুজে আসার কোনো প্রয়োজন ছিল? নিহা বলল, অবশ্যই প্রয়োজন ছিল, কারণ জীবনের প্রথমবারের মতো ক্যান্টনমেন্টে যাচ্ছি। আমার কত শখ ছিল ক্যান্টনমেন্ট ঘুরে দেখার, কিন্তু সে সৌভাগ্য হয়ে ওঠেনি। অবশেষে আজ সে সৌভাগ্য হতে চলেছে। তাই তো শাড়ি পরে এসেছি। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখবো, ছবি তুলবো, অনেক মজা করব। শান্ত চোখে মুখে কুঁচকে বলল, যেভাবে আনন্দে লাফালাফি করছো যে যেন ক্যান্টনমেন্টে বিয়ে করতে যাচ্ছ। এতই যখন শখ ক্যান্টনমেন্টে ঘুরে দেখার, তাহলে বাবা মাকে বলে সেনাবাহিনীর কাউকে বিয়ে করে নাও, তাহলে তো শুধু ঘোরার না থাকারও সুযোগ পাবে। নেহা ঠোঁট উল্টে বলল, আপনি কিন্তু এবার বেশি বকছেন। যাই হোক, শান্ত শুনেন তো আমাকে কেমন লাগছে? শেষাত্মক বাক্যটি নেহা লাজুক হেসে জিজ্ঞেস করলো। শান্ত ভাবলেশহীনভাবে বলল, যেমন লাগার তেমনই লাগছে। কথাটা শুনে নেহার ঠোঁট থেকে হাসি সরে গেল। তার আনমনে মন খারাপে সে ভিড় করলো। এত কষ্ট করে তো এই মানুষটার জন্য সে আজ শাড়ি পরেছে। এই যে কালো রঙা শাড়িতে নিজেকে জড়িয়েছে, শাড়ির সাথে মিলিয়ে কালো চুড়ি, কালো ঝুমকো পরছে, হালকা প্রসাধনী দিয়ে সেজেছে, সেখানে কিনা নিহা সবসময় সাজগোজ থেকে দূরে থাকতো। নিজেকে এমনকি বড় হওয়ার পর কখনো সে শাড়ি গায়ে জড়াই দেখেনি। সে মেয়েটি আজ প্রথম নিজেকে শাড়িতে জড়িয়েছে, শুধুমাত্র এই মানুষটার জন্য। অথচ এই মানুষটা তার একটু প্রশংসাও করলো না। তবে কি নিহাকে ভালো দেখাচ্ছে না?
নিহার মনটাই খারাপ হয়ে গেল। মন ভিড়ল চাপা রাগ, অভিমান, কষ্ট। অথচ নিহা যদি জানতো শান্তর চোখ নিহার দিক থেকে সরতে চাইছে না তার জন্য, শান্তর নিজের উপর বিরক্ত, তাহলে নিহা কি করতো? নিহার খুশিতে কি আত্মহারা হতো না? নিহার মন খারাপ দেখে শান্তর কাছেও খারাপ লাগলো বটে। শান্ত বলল, নিহা শান্তর দিকে চোখ তুলে তাকালো, ছোট করে সাড়া দিল, তোমাকে শাড়িতে আজ খুবই সুন্দর লাগছে, শুধুমাত্র বন্ধু হিসেবে বলেছি, অন্যভাবে নিও না। কথাটা বলে শান্ত সামনে এগিয়ে গেল রিক্সা আনতে। আর এদিকে নিহার পৃথিবী যেন দুলছে। শান্ত তার প্রশংসা করছে। নিহা এই আনন্দ কিভাবে প্রকাশ করবে? নিহার মন চাইছে খুশিতে চিৎকার করে সবাইকে জানাতে, এই তোমরা শুনছো, শান্তবাই বলেছে। হ্যাঁ, শান্তবাই বলেছে আমাকে নাকি শাড়িতে খুব সুন্দর লাগছে। শান্তবাই আমার প্রশংসা করেছে, শুনেছে সবাই। খুশিতে আমার যেন মরে যেতে ইচ্ছে করছে। এতটা খুশি কেন লাগছে? নিহা যেন আনন্দের তোপে অন্য রাজ্যে প্রবেশ করেছে। এদিকে যে রিক্সায় বসে শান্ত, সে কখন থেকে তাকে ডেকে যাচ্ছে, সেদিকে তার কোনো ধ্যান নেই। শান্ত শেষে বিরক্ত হয়ে রিক্সা থেকে নেমে এলো। এরপর কিছু না বলে নিহার হাত ধরে রিক্সার কাছে নিয়ে গেল। এদিকে শান্ত নিহার হাত ধরতে নিহা হুঁশ ফিরল। নিহা এবার হাতের দিকে তো একবার শান্তর দিকে তাকালো। তার কোটর থেকে যেন চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নিহা অবাক হয়ে বলল, কি হয়েছে? শান্ত রিক্সার কাছে যেয়ে নিহার হাত ছেড়ে দিয়ে বলল, সে কখন থেকে চেঁচাচ্ছে, অথচ তোমার কোনো হুঁশ নেই। উঠো, রিক্সায় দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে আবার। নিহা বিনা বাক্যে রিক্সায় উঠলো। নিহা উঠার পর শান্ত উঠলো, নিহার পাশে বসলো। নিহা কেমন যেন লজ্জা পেল। এতদিনের পরিচয়, এতটা কাছে কি তারা কখনো এসেছিল? এই যে রিক্সায় এতটুকু জায়গায় দুজন বসেছে, প্রেমিক প্রেমিকাদের জন্য সবচেয়ে ভালো বহন হচ্ছে রিক্সা। কারণ তারা একে অপরের হাত ধরে কাঁধে মাথা রেখে সুখ দুঃখের গল্প করতে প্রহর পাড়ি দেয়। নিহা যদি শান্তর প্রেমিকা হতো, তবে এই জার্নিটা কতই না উপভোগ্য হতো। নিহা কত শত গল্প করতো, শান্তর কাঁধে মাথা রেখে পুরো শহরটা পাড়ি দিত। এই যে রিক্সায় উঠে কি আর তাতে চুপচাপ সময় কাটাতে হতো? নিহার ভাবনার মাঝে রিক্সার ঝাঁকুনিতে নিহা কিছুটা সামনে হেলে পড়তে শান্ত খপ করে নিহার হাত ধরে ফেলে। কপালে বাজ ফেলে শুধাই, কোন দুনিয়াতে থাকো? দুনিয়ার সব ভাবনা এখানে ভাবতে হবে? ঠিক করে বসো, নয়তো পড়ে যাবে। নিহা মাথা দুলালো, কিন্তু চুপ রইল। এদিকে শান্ত নিহাকে সাবধান করেছে ঠিক, তবেই নিহার হাতটা ছাড়েনি। নিহার হাত ধরে বসে আছে। এ মেয়েকে বিশ্বাস করে নেই, যদি পড়ে যায়। শান্তর দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু নিহার হাতের আঙ্গুলে ভাঁজে। আর এদিকে নিহার দৃষ্টি হাতে না ভাঁজের দিকে। সে শান্তর ধরা হাতের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারই বলতে ইচ্ছে করছে, চলুন না শান্ত ভাই, আজই আমরা একে অপরের নামে প্রেম নিবেদন করে ফেলি। কিন্তু নিহা বলতে পারল না, কারণ শান্ত আগে শর্ত দিয়ে রেখেছিল সে বন্ধু হয়ে থাকতে চায়। নিহা যেন ভালোবাসি এসব কথা না বলে। তাই সেদিনের পর থেকে নিহার ভালোবাসাটা মনের মাঝে পুষে রাখে, ঠোঁট ফুঁড়ে আর ভালোবাসা প্রকাশ করার সাহস পায়নি। যদি শান্ত এই বন্ধুত্বটা ইটি গটিয়ে দেয় তখন? তাই নিহা সাহস করে না, থাক না তার ভালোবাসাটা বন্ধুরূপে, তাতে ক্ষতি কি?